যুদ্ধ শেষ হইতে হইতেও হয় না, আবারও ঝামেলা। মাঝখানে তো ওই হরমুজ প্রণালী করছিল, ব্লকেট তুলে দিয়েছিল ইরান, কিন্তু আবারও বন্ধ করে দিয়েছে। এই যে তেল লেসমাতি কাণ্ড কারখানা চলছে আজ কয়েকদিন ধরে, আর যুদ্ধ চলতেছে গত 1.5 মাস, মাঝখানে তো বন্ধ ছিল। এখন মনে হয় যে 2 সপ্তাহের যে বিরতি সেটা শেষ হয়ে যাওয়ার কথা। তো আজকে যেটা শুনলাম যে পাকিস্তানে নাকি আবারও সেকেন্ড রাউন্ড আলাপ আলোচনা হবে, কিন্তু ইরান বলছে তারা নাকি ওই আলোচনায় যোগ দিবে না। এখন তাহলে হতে যাচ্ছে এটা কি? ওদিকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে, আলোচনায় এসে একটা ভালো ডিল যদি না করো তাহলে এবার ইরানকে একেবারে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হবে। বিশেষ করে তাদের যে পাওয়ার স্টেশন আছে এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে এগুলো একেবারে ধসিয়ে দেওয়া হবে। তো হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরে আবার বন্ধ কী কারণে হলো? এর কারণ হচ্ছে ওইখানে আমেরিকান নেভি তো ওখানে হাজির নাজির আছে আরব সাগরের উপকূলে, ওই যেখানে হরমুজ প্রণালী বের হয়ে আসছে, অর্থাৎ হরমুজ প্রণালীর মুখে ওখানে আমেরিকান নেভি তো মোতায়েন আছে। তাদের বক্তব্য হলো যে ইরানের যত আছে শিপ আছে সেগুলো ভিতর থেকে, অর্থাৎ ইরান থেকে বের হতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাইরে থেকে কোনো জাহাজ ইরানে ঢুকতে পারবে না। আর এ কারণেই ইরান বিগড়ে গেছে। এখন যুক্তিটা কি? বাইরে থেকে যে জাহাজ ভিতরে ঢুকতে দিবি না, এর যুক্তি হলো আমেরিকা বলছে যে যদি এগুলো করো তাহলে তোমরা ওই যে চায়না টানা থেকে আবার অস্ত্রপাতিটাতে ভর্তি করে তোমরা আনতে পারো। অথবা আলাপ আলোচনা করে একটা ডিল যতক্ষণ না হবে, এইভাবে তো তোমাদেরকে অস্ত্রপাতি বাইরে থেকে আনতে দেওয়া যাবে না। আগে একটা ডিল করো, দেন তোমরা যা ইচ্ছে খুশি করো, কোনো সমস্যা নেই। তো এখন ইরান বলছে না, এটা আমরা মানি না। অন্যান্য জাহাজ যেমন চলাচল করতে পারবে, আমাদের জাহাজও চলাচল করতে পারবে, বেরোতেও পারবে, ঢুকতেও পারবে, কোনো বাধা দেওয়া যাবে না। এখন আমেরিকা কী কাম করছে, যে এখানে একটা জাহাজ, তুস্কা না কি নামে একটা জাহাজ, বেশ বড় একটা কার্গো শিপ, 900 ফুটের, যেটা নাকি বাইরে থেকে এই চায়নার মধ্যে ওই ইরানে ঢুকতে চাচ্ছিল। এইটা আসছে নাকি চায়না বা মালয়েশিয়া কোন জায়গা থেকে। তো স্বাভাবিকভাবে এটা তো আরও সন্দেহজনক। চায়না থেকে যদি আসে তাহলে তো অস্ত্রপাতি বয়ে নিয়ে আসতেই পারে, জটিল পরিস্থিতি না। তো আমেরিকার বক্তব্য হলো যে আগে ডিল করো, ডিল একটা হয়ে যাক, তারপরে তো আর কোনো সমস্যা নেই, এরপরে তোমরা বাইরের জাহাজ ঢুকাও। আর ডিল তো অ্যাজ সুন অ্যাজ পসিবল এখন করাই যায়। কিন্তু ইরানের বক্তব্যই ঘাট তেরা ওই আমেরিকার পয়েন্ট অফ ভিউ থেকে। আর ওদিকে এটা আমেরিকার ইগোতেও লাগে, কি আমরা একটা কথা বলছি, এটা তোমরা শোনো না, তুমি কি এমন হলে, তোমরা কি এত বড় হলে, আমাদের নৌবাহিনী এখানে মোতায়েন আছে, যে কোনো মোমেন্টে আমরা এখন আবার তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারি, তোমরা কেয়ার করো না। মুশকিলটা হচ্ছে যারা নাকি ফ্যানাটিক, এই যে IRGC ইরানের, ওরা তো ফ্যানাটিক, ওরা ফ্যানাটিক পিপল, ওরা তো আসলে কোনো যুক্তিবোধ ধারে না। ওদের বক্তব্য হলো যে আমরা যা ইচ্ছে খুশি করবো এবং এর মধ্য দিয়ে আলাপ আলোচনা হবে এবং তারপরে হয়তো একটা ডিল হলে হতেও পারে, নাও পারে, আর আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, এবং হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। মাঝখান দিয়ে ক্ষতি কাদের? মাঝখান দিয়ে ক্ষতি হচ্ছে যে গোটা পৃথিবীতে, তাই না? গোটা পৃথিবীর বিভিন্ন দেশ যারা নাকি হরমুজ প্রণালী দিয়ে প্রবাহ মানে চলে আসা জাহাজের তেল দিয়ে যাদের অর্থনীতি চলে, সমস্যা তাদের। কিন্তু আমেরিকার এতে কিছু যায় না, কারণ এই হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজের তেল আমেরিকা যায় না। অর্থাৎ এখানে ইরান যদি বেশি বাড়াবাড়ি তেড়িবেড়ি করে, তাতে আমেরিকার তো কিছু যায় না। এর মধ্যে এই পাকিস্তানের সোমবারে আর কি, পাকিস্তানের সোমবার মানে তো অলরেডি পার হয়ে গেছে না, এখন তো ওখানে সোমবার রাত। মিটিং হওয়ার কথা ছিল, এখন ইরান গেছে কিনা কি জানি। তারা তো বলছে তারা যাবে না। আর ওদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে যদি মিটিংয়ে না আসো, যদি ডিল সাইন না করো, ভালো একটা ডিল না করো, দেন
we are ready to destroy your power stations and other infrastructure. তো এখন এই তেড়িবিড়ি করে ইরানের ফায়দাটা কী হচ্ছে? ইরান তো সরাসরি তার যে বন্ধুবান্ধব আছে, যেমন রাশিয়া বা চায়না, তাদের কাছ থেকে তো সরাসরি কোনো সাহায্য পাচ্ছে বলে তো মনে হয় না। তবে হয়তো টার্গেট নির্ধারণের ক্ষেত্রে স্যাটেলাইটের মাধ্যমে জিপিএস কোঅর্ডিনেট, এটা তো একেবারে রিয়েল টাইম কোঅর্ডিনেট দরকার পড়ে। এই ক্ষেত্রে হয়তো এই চায়না এবং রাশিয়া তারা হয়তো তাদের স্যাটেলাইটের থেকে তথ্য উপাত্ত সরবরাহ করে থাকতে পারে এবং করে মনে হয়। এ ধরনের একটা গুজব অলরেডি আছে, এবং যে কারণে বস্তুত এই যে রাশিয়া বিভিন্ন জায়গায় নিখুঁত হামলা করতে পারছিল। এখন এইটা যদি করেও, তাতে করে অর্থাৎ ইরান যত বেশি হামলা করবে, ইসরায়েল এবং আমেরিকা তো আরও দুর্ধর্ষভাবে আক্রমণ শুরু করবে। আর ইসরায়েলের সেনাবাহিনী নাকি এখন বলা শুরু করছে ইরানে নাকি টার্গেটে আঘাত করার মতো টার্গেট নাকি আর তেমন কিছু নাই। তো এটা কেমন ধরনের কথা? IRGCর যে ছিল, ঘাঁটি মাটি ছিল, ক্যাম্প ছিল, বা যেখানে তারা প্রশিক্ষণটা নিত, এগুলো যদি সব মাটির সাথে মিশায় দেওয়া হয় আর তাদের কমান্ডার যদি সব মেরে ফেলা হয়, তাহলে এখনও পর্যন্ত এরা ঘাট তেরামি কীভাবে দেখাচ্ছে। তবে ওই যে কিছু কিছু লোক বলে এরা হলো সেই আলীর অনুসারী, তারপরে হাসান হোসেনের অনুসারী, বিশেষ করে হোসেনের অনুসারী ইমাম হোসেন, তাই না? ওই যে কারবালায় যাকে পান না করিয়ে হত্যা করা হয়েছিল, যে এজিদের সেনাপতি তাকে মারছিল না? এজিদের সেনাপতির নাম কি ছিল যেন? সীমার, তাই না? তো সীমার তো ওদের ব্লকেড দিছিল, তো দিয়ে হত্যা করছিল। এখন এদের অনুসারী হলো এই ইরানের শিয়ারা, এবং এই হেতু এরা এই ধরনের গোয়ারতুমি করে, অর্থাৎ আমরা জান দেব তবু আমরা যুদ্ধক্ষেত্র ছাড়ব না, মৃত্যু পর্যন্ত যুদ্ধ করব। অর্থাৎ ইমাম হোসেন যেমন মৃত্যু পর্যন্ত যুদ্ধ করে মারা গেছিল, তো এরাও কিন্তু পণ করছে তারা যুদ্ধ করতে করতে মারা যাবে। মুশকিলটা হচ্ছে তাদের দেশের একটা বিশাল জনগোষ্ঠী এখন নাকি ধর্ম ত্যাগ করছে, ভিতরে ধর্ম ত্যাগ করে, মানে শিয়া ইসলাম ত্যাগ করে তারা নাকি খ্রিস্টান হয়ে গেছে, তাই না? তো এটাও তো আবার একদিক দিয়ে ওই ইসলামী রেজিমের কাছে মৃত্যুদণ্ড তুল্য অপরাধ। ওরা যদি জানে যে অমুকে ইসলাম ত্যাগ করছে, তাহলে তার তো কল্লা ফেলে দিবে। এটা ভালো গেড়া কলের মধ্যে ইরান যেমন পড়ছে, সেই সাথে সারা দুনিয়াকে ফেলে দিয়েছে। এবং এইগুলো নিয়ে যে মুসলমানরা বলে যে ইরানকে দমন করা অত সোজা না, এই হরমুজ প্রণালী আটকে দিয়ে সারা পৃথিবীকে ব্ল্যাকমেইল করার ক্ষমতা তো তাদের আছে। হ্যাঁ, তা আছে, কিছুটা তো আছে, কিন্তু তার বিনিময়ে তাদের যে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে, যে ক্ষতি থেকে উঠে দাঁড়াতে তারা তো 50 বছরও পারবে বলে মনে হয় না। তো এরকমভাবে ব্লকেট দিয়ে দুনিয়ার কিছু ক্ষতি করে ফায়দাটা কি? আখেরে তো তাদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? তো দেখা যাক মিটিং হয় কি না। ইরান তো বলছে তারা যাবে না। এখন তারপরেও যদি যায়, আমরা তো অপেক্ষা করছি যে কোনো মোমেন্টে এই মিটিং হোক, যুদ্ধ বন্ধ হয়ে যাক। ধন্যবাদ।